ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমরা ক্লাস 9-এর দ্রবণ চ্যাপ্টারের প্রথম বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম প্রথম একটা ভিডিওতে। আজকে আমরা 2 নম্বর ভিডিওতে দ্রবণ চ্যাপ্টারেরই খুব ইম্পর্টেন্ট টপিক দ্রাব্যতা নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো দ্রাব্যতা বুঝতে গেলে দ্রবণ চ্যাপ্টারের যে আগের বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো তো অবশ্যই বুঝতে হবে। তো তোমাদের যদি কারো সেইটা না দেখা থাকে বা না বোঝা থাকে তাহলে অবশ্যই আগের ভিডিওটা অবশ্যই দেখো, তারপর এটা দেখতে আরম্ভ করো। ঠিক আছে? তো শুরু করা যাক। তো আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেটা আমি তোমাদের প্রথমেই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি যে কোন কোন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, তাহলে তোমাদেরই সুবিধা হবে। প্রশ্নটাকে দেখে নাও আগে, তারপর আমরা আলোচনা করছি। আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে, 1 নম্বর আলোচনা করব দ্রাব্যতার সংজ্ঞা এবং এর একক। তোমরা প্রশ্নগুলো স্পষ্ট করে লিখে নাও। দ্রাব্যতার সংজ্ঞা দাও এবং এর একক লেখো। 2 নম্বর আছে দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 3 নম্বর প্রশ্ন, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন। 4 নম্বর আলোচনা করব 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে খাদ্য লবণের দ্রাব্যতা 35 বলতে কি বোঝায়। 5 নম্বর আলোচনা করব কোন দ্রবণে গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রা কি। 6 নম্বর প্রশ্ন, কোন দ্রবণের মোলারিটি বা মোল প্রতি লিটার শক্তিমাত্রা বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্ন, দ্রাব্যতা লেখো কি। 8 নম্বর প্রশ্ন, গ্লোবাল লবণে দ্রাব্যতার উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্র সাহায্যে। নেক্সট আমরা আলোচনা করব জলে KNO3 ও NaCl এর দ্রাব্যতা লেখো আঁকো। লেখো থেকে উষ্ণতার পরিবর্তনে এদের দ্রাব্যতার কীরূপ পরিবর্তন হয় তা লেখো। 10 নম্বর, তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। 11 নম্বর, কোনো তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর চাপের প্রভাব উল্লেখ করো। 12 নম্বর, লাইকার অ্যামোনিয়ার বোতলে ছিপি খোলার আগে বোতলটি ঠান্ডা করা উচিত কেন। 13 নম্বর, সোডা ওয়াটারের বোতল খুললে ফেনা উৎপন্ন হয় কেন। তাহলে এই প্রশ্নগুলো আমরা আজকে একে একে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট বিষয়, প্রচুর কোশ্চেন সেট হয়, তোমরা ভালো করে ধৈর্য ধরে দেখো। তাহলে স্টার্ট করছি 1 থেকে। তাহলে আজকের দিনে প্রথম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম প্রশ্নটা হচ্ছে দ্রাব্যতার সংজ্ঞা দাও এবং দ্রাব্যতার একক কী। তো দেখো, দ্রাব্যতার সংজ্ঞা হচ্ছে, তুমি আমার সাথে সাথে লিখেও নিতে পারো ভিডিওটাকে পজ করে। দ্রাব্যতার সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেই দ্রাবর গ্রাম পরিমাণকেই বলা হয় দ্রাব্যতা। ঠিক আছে? তাহলে আবারও বলি, নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত হয় সেই দ্রাবের যে গ্রাম সংখ্যাটা, সেই গ্রাম সংখ্যাটাকেই বলা হয় দ্রবণের দ্রাব্যতা। ঠিক আছে? এখন দ্রাবক
কি সেটা তো আমরা বলেছি, দ্রাব্য কি সেটাও আমরা বলেছি। কোনো একটা দ্রবণের মধ্যে বেশি পরিমাণে যেটা থাকে, যার ভৌত অবস্থা দ্রবণের ভৌত অবস্থার সাথে সমান একই হয়, সেটা হচ্ছে দ্রাবক। আর দ্রাব্য হচ্ছে যেটা মিশিয়ে দ্রবণ তৈরি করা হয়, অর্থাৎ যার পরিমাণটা খুব কম, সেটাই হচ্ছে দ্রবণের মধ্যে দ্রাব্য। যেমন তোমার উদাহরণস্বরূপ দেখো, আমি যদি জল আর চিনি মিশিয়ে দ্রবণ তৈরি করি, তাহলে জলকে বলা হচ্ছে দ্রাবক আর চিনিকে বলা হচ্ছে দ্রাবক। ঠিক আছে? তাহলে জল এবং চিনির ক্ষেত্রে যদি হিসাবটা এরকম হয়, তাহলে তুমি দেখো 100 গ্রাম জল নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলা? তাহলে দ্রাব্যতার সংজ্ঞা দিতে গেলে একটা নির্দিষ্ট উষ্ণতার কথা বলতে হবে। অর্থাৎ তুমি ঘরের উষ্ণতা যদি নাও, তাহলে 30 ডিগ্রি বা 32 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে তুমি যাই নাও না কেন উষ্ণতাটাকে উল্লেখ করতে হবে। তাহলে ধরো তুমি যে উষ্ণতা নিলে, ধরো ঘরের উষ্ণতা 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তুমি 100 গ্রাম জল নিলে একটা গ্লাসে। 100 গ্রাম জল নিয়ে এবার তুমি চিনি দিয়ে নাড়তে আরম্ভ করলে, নাড়তে নাড়তে আবার চিনি দাও, নাড়ো, আবার 1 চামচ চিনি দাও, নাড়ো, এরকম করতে করতে দেখা গেল কথার কথা ধরো 35 গ্রাম চিনি সেই 100 গ্রাম জলের মধ্যে দ্রবীভূত হয়ে গেল। তাহলে 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই যে 45 গ্রাম যে চিনি দ্রবীভূত হলো, তাহলে সেই 45 গ্রামকেই বলবো আমরা দ্রাব্যতা। 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে চিনির দ্রাব্যতা কত, তখন 45 হয়ে যাবে। ঠিক আছে, এটা উদাহরণস্বরূপ আমরা নিলাম। তাহলে দ্রাব্যতার সংজ্ঞা কি? দ্রাব্যতা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রাব দ্রবীভূত হয় সর্বোচ্চ এবং সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, তাকে বলা হয় কি না দ্রাব্যতা। ঠিক আছে, এবার দ্রাব্যতার কোনো একক হয় না, বুঝতে পারলে? দ্রাব্যতা এককবিহীন একটা রাশি। তাহলে দ্রাব্যতার কোনো একক নেই, এটা বোঝা গেল। ক্লিয়ার? তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পড়ে ফেললাম। তাহলে দ্রাব্যতা কি সেটাও আমরা জানলাম, আর দ্রাব্যতার কোনো একক হয় না সেটাও আমরা জানলাম। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় কোশ্চেনের দিকে আসি। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা জানব। দ্রাব্যতা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে কি কি বিষয়ের উপর দ্রাব্যতা নির্ভর করে সেটাই হচ্ছে দ্বিতীয় কোশ্চেন। তাহলে দ্বিতীয় কোশ্চেনের উত্তর দেখো, দ্রাব্যতা প্রধানত 3টা বিষয়ের উপর নির্ভর করে। তাহলে দ্রাব্যতা প্রধানত 3টা বিষয়ের উপর নির্ভরশীল। ঠিক আছে, 1 নম্বর বিষয় হচ্ছে দ্রাবের প্রকৃতি, অর্থাৎ তুমি কি দ্রাব নিয়েছো তার প্রকৃতি। 2 নম্বর বিষয় হচ্ছে উষ্ণতা, অর্থাৎ কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সে দ্রাব্যতাকে তুমি দেখবে, তাহলে উষ্ণতা। 3 নম্বর বিষয় হচ্ছে চাপ, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? প্রধানত 3টা বিষয়। 1 নম্বর উষ্ণতা, 2 নম্বর দ্রাবের প্রকৃতি, 3 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে 1 নম্বর পয়েন্ট অর্থাৎ দ্রাবের প্রকৃতি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব, ধরো 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জল নিলে, তাহলে 100 গ্রাম জলের মধ্যে দেখা গেল 40 গ্রাম লবণ দ্রবীভূত হলো। তাহলে লবণের দ্রাব্যতা কত? 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40। এবার দেখা গেল ওই 100 গ্রাম বিশুদ্ধ জলের মধ্যে 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তুমি কি করলে, লবণের পরিবর্তে চিনি নিলে, চিনি দেখা গেল 45 গ্রাম হলো, তখন দ্রাব্যতা কিন্তু 45। তাহলে দেখো, চিনি নিলে 45 হচ্ছে, লবণ নিলে কত হচ্ছে? 40 হচ্ছে। তাহলে দেখো, চিনি লবণ এর মধ্যে কিন্তু একটা পার্থক্য হয়ে গেল। ঠিক আছে, এটা উদাহরণস্বরূপ নিলাম আমি। তাহলে দ্রাবের যে প্রকৃতি, অর্থাৎ কি দ্রাব তুমি দ্রবীভূত করতে চাইছো তার উপর নির্ভর করবে কিন্তু দ্রাব্যতা, অর্থাৎ দ্রাব্যতাটা নির্ভর করছে দ্রাবের প্রকৃতি ওপর, দ্রাব কোন পদার্থ নিয়েছো তার উপর। আশা করি বিষয়টা বুঝতে পারলে।
এরপর দ্বিতীয় পয়েন্টে আসি। এই প্রশ্নের উত্তরের দ্বিতীয় পয়েন্ট হবে উষ্ণতা। উষ্ণতার উপর নির্ভর করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে কোনো কঠিন পদার্থর দ্রাব্যতা সাধারণত কী হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, অর্থাৎ তুমি 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা দ্রাব্যতা পাবে, 32 থেকে তুমি যদি এখন 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নাও তাহলে কিন্তু দ্রাব্যতা একটু বেশি হবে। ঠিক আছে, অর্থাৎ গুলে যাওয়ার প্রবণতা একটু বেশি। এটা নর্মালি আমরা সাধারণত দেখি। তাহলে উষ্ণতার উপর কিন্তু নির্ভর করে, বুঝতে পারলে? তাহলে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা সাধারণত বাড়ে, বেশিরভাগ পদার্থের তাই হয়, কিছু কিছু পদার্থের ব্যতিক্রম আছে। আর উষ্ণতা কমলে দ্রাব্যতা হ্রাস পাবে। ঠিক আছে, ব্যতিক্রম তো আছেই। 3 নম্বর পয়েন্ট আমরা যদি আলোচনা করি তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের ওপর দ্রাব্যতা নির্ভর করে। দেখা যায় যে স্থির উষ্ণতায় কোনো তরল পদার্থের গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা চাপ বৃদ্ধি পেলে দ্রাব্যতাও কী হয়, বৃদ্ধি পায়। বুঝতে পারলে? চাপ যদি বাড়িয়ে দাও না, তাহলে কোনো তরলের মধ্যে গ্যাসীয় পদার্থ যতক্ষণ দ্রবীভূত হবে, দেখা গেল চাপ বাড়ালে সেই তরলের গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হওয়ার প্রবণতাটা কী হয়, কম হয়, ফলে দ্রাব্যতা কিন্তু বেশি হয়। ঠিক আছে, তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের দ্রাব্যতা, উষ্ণতা না, বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধি পেলে কিন্তু কি হয়, দ্রাব্যতা কি হয় বলো, বৃদ্ধি পায়। আর বায়ুমণ্ডলীয় চাপ যদি কমে যায় তাহলে দ্রাব্যতা কিন্তু কমে যায়। এর ব্যতিক্রম আছে অবশ্যই। ঠিক আছে, উদাহরণস্বরূপ বলতে পারি সোডা ওয়াটারের বোতল, অর্থাৎ আমরা যে পেপসি, থামস আপ, কোকাকোলা, স্প্রাইট এই যে এগুলো খাই, এগুলোকে বলা হয় সোডা ওয়াটার। তো সেই সোডা ওয়াটারগুলো দেখবে সিপি যখন খোলা হয় তখন কি হয়, ওর যে প্রেশার অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ, অতিরিক্ত বায়ুমণ্ডলীয় চাপটা কমে যায়, ফলে দ্রাব্যতা হ্রাস পায়। ঠিক আছে, চাপটা কমে যাবে। ছিপি খুললে ন্যাচারাল চাপ কমে যাবে, কারণ ছিপির ওই বোতলটাকে যখন সোডা ওয়াটার বানানো হয় তখন কি করা হয়, প্রচুর চাপে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করা হয়। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস, তাহলে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করা হয়, ওই জন্যই তো ঝাঁজ লাগে। ঠিক আছে, এবার ছিপি খুলে দিলে কি হয়, চাপ রিলিজ হয়ে গেল, চাপ কমে গেল। এবার যখনই চাপ কমে যায় তখন কিন্তু ওই জল ওই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডকে আর ধরে রাখতে পারছে না, তখন কি করছে, কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বেরিয়ে আসে, ওই জন্য ফোয়ারার মতো তৈরি হয়। বুঝতে পারলে? তাহলে তোমরা মনে রাখবে, তরলের মধ্যে যদি গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে, সেক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণ তৈরি হতে গেলে চাপ যদি বাড়ে তাহলে দ্রাব্যতা কিন্তু বেড়ে যাবে, আর চাপ যদি কমে তাহলে দ্রাব্যতা কিন্তু কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 3টা পয়েন্ট নিয়ে আমরা এই প্রশ্নের আলোচনা করলাম। তাহলে প্রশ্নটা কী ছিল, দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে আমরা 3টা পয়েন্টে আলোচনা করলাম। দ্রাব্যতা নির্ভর করে হচ্ছে 1 নাম্বার দ্রাবের প্রকৃতি, 2 নাম্বার হচ্ছে উষ্ণতা, 3 নাম্বার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। 3 নাম্বার প্রশ্ন আমরা এবার আলোচনা করব। 3 নাম্বার প্রশ্নটা, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন? এটা কিন্তু একটা ভাইটাল প্রশ্ন। ঠিক আছে, তাহলে দ্রাব্যতার সংজ্ঞায় আমরা উষ্ণতার উল্লেখ কেন করি? দেখো, সাধারণত দেখা যায় উষ্ণতা বৃদ্ধি পেলে দ্রাব্যতা কী হয়, বৃদ্ধি পায়। ধরো আমি ঘরের উষ্ণতায় 1 গ্লাস জল নিয়েছি, ধরো কথা ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমি 1 গ্লাস জল নিয়েছি। 1 গ্লাস মানে 100 গ্রাম জল নিয়েছি। সেই 100 গ্রাম জলের মধ্যে এবার আমি 1 চামচ করে আমাদের খাওয়ার লবণ গুলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখা গেলো 1 চামচ দিলাম, গুলে গেল, আর 1 চামচ দিলাম, গুলে গেল, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর 1 চামচ দিলাম, সেটাও গুলে গেল। এরকম করতে করতে কিন্তু একটা সর্বোচ্চ সীমা আছে গুলে যাওয়ার। ঠিক আছে, দেখা যায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তুমি যদি খাদ্য লবণ, অর্থাৎ আমরা যে লবণ খাই সেই লবণ যদি তুমি 35 গ্রাম লবণ যদি দ্রবীভূত করো, তাহলে
সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, অর্থাৎ আর লবণ দ্রবীভূত হবে না। 100 গ্রাম জলের মধ্যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর লবণ কিন্তু দ্রবীভূত হবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দ্রাব্যতা কিন্তু কি হলো, ন্যাচারালি 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 35 গ্রাম লবণ দ্রবীভূত হয়েছে, ফলে দ্রাব্যতা হচ্ছে 35। কিন্তু উষ্ণতাটাকে 20 থেকে যদি আরও একটু বৃদ্ধি করা হয়, অর্থাৎ 30-32 করা হয়, তখন কিন্তু 35 গ্রামের থেকে একটু বেশি গ্রাম, অর্থাৎ 37 গ্রাম বা 40 গ্রাম কিন্তু লবণ দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, তাহলে দ্রাব্যতার সংজ্ঞায় কিন্তু উষ্ণতার উল্লেখ অবশ্যই করা দরকার। বুঝতে পারলে? তাহলে আমাদের যে 3 নম্বর প্রশ্ন, তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর কি হলো? প্রশ্নটা কি ছিল? দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ কেন করতে হয়? তাহলে প্রশ্নের উত্তর আমরা বলবো যে কোনো পদার্থের দ্রাব্যতা একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট। ঠিক আছে, এইভাবে উত্তর লিখবে। উষ্ণতার পরিবর্তনে পদার্থের দ্রাব্যতার পরিবর্তন হয়। ঠিক আছে, উত্তরগুলো বলছি, তোমরা লিখে নাও। 100 গ্রাম দ্রাবকে বিভিন্ন উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে একই দ্রাবের ভিন্ন ভিন্ন পরিমাণের প্রয়োজন হয়, ফলে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকা প্রয়োজন। এটাই হচ্ছে অ্যান্সার, সেটা তো আমি তোমাদের বুঝিয়ে দিলামই। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন আজকে আলোচনা করব। 4 নম্বর প্রশ্ন, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের খাদ্য লবণের দ্রাব্যতা 35 বলতে কী বোঝো? এটা 4 নম্বর প্রশ্ন, তোমরা অলরেডি লিখে নিয়েছো। দেখো 4 নম্বর প্রশ্ন এটাই আছে, কি আছে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে খাদ্য লবণের দ্রাব্যতা 35 বলতে কী বোঝো? তাহলে এর উত্তরে বলবো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় খাদ্য লবণের দ্রাব্যতা 35 বলতে বোঝায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বোচ্চ 35 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে। এটাই অ্যান্সার। ঠিক আছে, আবারও বলি অ্যান্সারটা, লিখে নাও বা শুনে নাও ভালো করে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে খাদ্য লবণের দ্রাব্যতা 35 বলতে বোঝায় যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বোচ্চ 35 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বাই দ্য ওয়ে তোমাদের একটা কথা বলে দিই, এখানে সম্পৃক্ত দ্রবণ বারবার আমরা আলোচনা করছি, একটু বুঝিয়ে দিই সম্পৃক্ত দ্রবণটা কি। দেখো, সম্পৃক্ত দ্রবণটা হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণে দ্রাবের পরিমাণ সর্বোচ্চ দ্রবীভূত হয়ে গেছে, অর্থাৎ এর বেশি দ্রাব্য আর দ্রবীভূত হবে না। ধরো 1 গ্লাস তুমি জল নিলে, 1 গ্লাস জলের মধ্যে দেখা গেল 1 চামচ 2 চামচ 3 চামচ করে তুমি লবণ গুলতে শুরু করলে, তাহলে দেখা গেল 3 চামচ লবণও গুলে গেল। এবার দেখা গেল 4 চামচ লবণ দেওয়ার পর 4 চামচ গুলে গেল, কিন্তু 4 চামচ লবণ গুলে যাওয়ার পর 5 চামচ যখনই দিতে চাইবে তখন কিন্তু আর গুলবে না। তাহলে সর্বোচ্চ পরিমাণ লবণ কিন্তু দ্রবীভূত হয় কতটা, তারও কিন্তু একটা পরিমাপ আছে। ঠিক আছে, তাহলে এই যে সর্বোচ্চ পরিমাণ লবণ দ্রবীভূত হয়ে, অর্থাৎ লবণ মানে দ্রাব্য দ্রবীভূত হয়ে যে দ্রবণটা তুমি পেলে, সেই দ্রবণটাকেই আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, সেটা জল হতে পারে বা অন্য কিছু হতে পারে, দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণ দ্রাব্য, সেটা খাদ্য লবণ হতে পারে বা চিনি হতে পারে, সর্বোচ্চ যত পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হতে পারে তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তো একটু আলোচনা করে দিলাম সম্পৃক্ত দ্রবণ। আর আমাদের 4 নম্বরের তো বলেই দিলাম। 5 নম্বর প্রশ্ন,
দেখো তোমাদের 5 নম্বর প্রশ্নে কি লেখা আছে। কোনো দ্রবণের গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রা কি? কোনো দ্রবণে গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রা কাকে বলা হয়? এটাই হচ্ছে 5 নম্বর প্রশ্ন। কোনো দ্রবণে গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রা কাকে বলা হয়? ঠিক আছে, দেখো এর উত্তর হচ্ছে কোনো দ্রবণে প্রতি লিটার আয়তনে যত গ্রাম দ্রবীভূত হতে পারে। কোনো দ্রবণে প্রতি লিটার আয়তনে যত গ্রাম দ্রবীভূত থাকে সেই গ্রামে প্রকাশিত ভরকে বলা হয় ওই দ্রবণের গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রা। অর্থাৎ 1 লিটার, উদাহরণস্বরূপ তুমি 1 লিটার জল নিলে, 1 লিটার জলের মধ্যে তুমি দেখা গেল 20 গ্রাম তুমি যদি লবণ দাও এবং দ্রবণ তৈরি করো, তখন গ্রাম শক্তিমাত্রা কত? 20 গ্রাম। ঠিক আছে, আবার দেখা গেল তুমি তুমি কিছুটা জল নিলে, জল নিয়ে 100 লিটার 1 লিটার জল নিলে, 1 লিটার তোমাকে জল নিতে হবে। তো 1 লিটার জল নিলে 1 লিটার জলের মধ্যে দেখা গেল তুমি 30 গ্রাম তুমি চিনি গুলে দিলে। 30 গ্রাম যেহেতু চিনি গুললে 1 লিটার জলের মধ্যে, তাহলে এক্ষেত্রে গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রা বলতে কত? যেহেতু 1 লিটারের মধ্যে 30 গ্রাম চিনি গুলেছ, তখন 30 গ্রামই হচ্ছে তোমার গ্রাম শক্তি মাত্রা দ্রবণে। ঠিক আছে, তাহলে গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রা বলতে আমরা বুঝব যে 1 লিটার দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে বলা হয় গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রা। ঠিক আছে, তাহলে গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রার সংজ্ঞা আশা করি বুঝতে পারলে। তো একটা উদাহরণ দিতে পারি, এর আগেও তোমাদের দিলাম। 1 লিটার জল নিলে, 1 লিটার জলের মধ্যে 30 গ্রাম দেখা গেল তুমি লবণ গুলে দিলে। যেহেতু 30 গ্রাম তুমি 1 লিটার জলের মধ্যে লবণ গুলে দিলে, তাহলে কত গ্রাম লবণ গুললে? 30 গ্রাম। তাহলে সেই দ্রবণের 1 লিটারের মধ্যে 30 গ্রাম আছে লবণ, ওই জন্য এক্ষেত্রে গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রা কত? 30। 1 লিটারের মধ্যে 30 গ্রাম আছে, ওই জন্য গ্রাম শক্তিমাত্রা কত? গ্রাম প্রতি শক্তিমাত্রা হচ্ছে 30। এক্ষেত্রে আমরা যেটা উদাহরণ নিলাম সেটা বোঝা গেল আশা করি প্রশ্নটার উত্তর। ঠিক আছে, নেক্সট আমাদের প্রশ্ন ছিল যে কোন দ্রবণের মোলারিটি বা মোল প্রতি লিটার শক্তিমাত্রা বলতে কি বোঝো? কোন দ্রবণের মোলারিটি বা মোল প্রতি লিটার শক্তিমাত্রা আমরা কাকে বলবো? মোলারিটির সংজ্ঞা। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট প্রশ্ন যেটা ছিল যে কোন দ্রবণের মোলারিটি বা মোল প্রতি লিটারের সংজ্ঞা দাও। তাহলে মোল প্রতি লিটারের সংজ্ঞা আমরা এবার দিতে চাই। বুঝতে পারলে? মোল প্রতি লিটার, দেখো কোন দ্রবণের প্রতি লিটার দ্রাবকের মধ্যে যত গ্রাম অণু দ্রবীভূত হতে পারে, যত গ্রাম অণু দ্রবীভূত থাকে। ঠিক আছে, আগের বার কি ছিল? কত গ্রাম থাকে। এবার বলা হচ্ছে গ্রাম অণু। গ্রাম আর গ্রাম অণুর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তোমাদের এর আগের চ্যাপ্টার আগের চ্যাপ্টার যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম মোল কাকে বলে, গ্রাম অণু কাকে বলে। তাহলে গ্রাম অণু কাকে বলে? কোনো একটা যৌগিক পদার্থের আণবিক ভর থাকে, সেই আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাকে আমরা কি বলি? গ্রাম অণু। একে আমরা আবার 1 মোল বলি, তাই না? তাহলে গ্রাম অণু বা 1 মোল ব্যাপারটা একই, ওই জন্যই এখান থেকে বলা হচ্ছে মোলারিটি।
তাহলে কোনো দ্রবণে মোলারিটি বা মোল প্রতি লিটার বলতে আমরা কি বুঝব? তাহলে কোনো দ্রবণে 1 লিটারের মধ্যে 1 লিটার আয়তন কোনো দ্রবণের মধ্যে যত গ্রাম অণু দ্রবীভূত থাকতে পারে তাকেই বলা হয় সেই দ্রবণের মোলারিটি। ঠিক আছে, আবারও বলি, ভালো করে শুনে নাও। কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে যত গ্রাম অণু দ্রবীভূত থাকে তাকেই বলা হয় মোল প্রতি লিটার। কি মোল? গ্রাম প্রতি মোলারিটি বা মোল প্রতি লিটার বলা হয়। যাকেই মোলারিটি বলি তাকে আমরা মোল প্রতি লিটার বলি। ক্লিয়ার? ঠিক আছে, একটু তোমাদের কঠিন লাগবে, এই সংজ্ঞাটা একটু কঠিন লাগবে। তোমরা আমার সাথে সাথে একটু লিখে নাও, মোলারিটির সংজ্ঞাটা একটু লিখে নাও। কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে গ্রাম অণু বা যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোল প্রতি লিটার বা মোলারিটি বলা হয়। ঠিক আছে, আজকের দিনে 7 নম্বর প্রশ্ন, দ্রাব্যতা লেখো কি? দ্রাব্যতা লেখো কাকে বলা হয় সেটা আমরা বুঝব। ঠিক আছে, তো এর আলোচনা করতে গিয়ে আমরা বলতে পারি যে দেখো, যেহেতু উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কোনো দ্রবণের দ্রাব্যতা বৃদ্ধি পায় বা হ্রাস পায়, অর্থাৎ উষ্ণতা পরিবর্তন হলে দ্রাব্যতাও পরিবর্তন হয়। তাহলে কোনো একটা নিয়ে যে দ্রবণ তৈরি হচ্ছে, সেই দ্রবণের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা কিভাবে পরিবর্তন হয় সেটা যে লেখচিত্রের সাহায্যে আঁকা হয় তাকেই বলা হয় দ্রাব্যতা লেখ। তো লেখচিত্র আমরা অঙ্কে করেছিলাম, গ্রাফ পেপার থাকে, সেই বর্গাকার ছোট ছোট কি থাকে, ঘর থাকে, সেখানে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, পরস্পর লম্ব অক্ষ আমরা আঁকি, তাই না? এগুলো মনে পড়ছে নিশ্চয়ই তোমাদের। লেখচিত্র, সেখানে বিন্দু থাকে এক্স, ওয়াই, প্রথম পাত, দ্বিতীয় পাত, এরকম করে থাকে। সেটাই হচ্ছে আমাদের লেখচিত্র আকার তোমার কাগজ, লেখ কাগজ বা গ্রাফ পেপার বলা হয়। তো সেরকম গ্রাফ পেপারের মধ্যে এক্স অক্ষ বরাবর উষ্ণতা নেব, আর ওয়াই অক্ষ বরাবর কী নেব? দ্রাব্যতা নেব। তাহলে এক্স অক্ষ বরাবর উষ্ণতা এবং ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা নিলে বিভিন্ন উষ্ণতায় কোনো তরলের কত দ্রাব্যতা হতে পারে সেটাকে আমরা যদি গ্রাফের মধ্যে বিন্দু আকারে প্লটিং করে সেই বিন্দুগুলো পরপর যদি আমরা যুক্ত করি, তাহলেই আমরা পাবো হচ্ছে দ্রাব্যতা লেখ। ঠিক আছে, তো দ্রাব্যতা লেখ দেখতে কীরকম হয় সেটা আমি ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু দেখো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ গ্লোবাল লেবন অর্থাৎ সোডিয়াম সালফেটের একটা দ্রাব্যতা লেখ, লাল কালিতে দেখানো আছে দ্রাব্যতা লেখটা, তোমরা দেখতে পাচ্ছ। আমি দ্রাব্যতা লেখটাকে যে ব্যাখ্যা করলাম, দেখো এই বরাবর যে রেখাটা, এটা হচ্ছে তোমার মূল বিন্দু। ঠিক আছে, এটা মূল বিন্দু। আর এই যে এই রেখাটাকে দেখানো হচ্ছে, এই যে সরল রেখা, এটা হচ্ছে এক্স অক্ষ, এই লেখা আছে এক্স অক্ষ। আর এই যে এখান থেকে এই বরাবর যেটা গেছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে একটা লেখচিত্র কি হয়, এরকম বর্গাকার খুব দাগ কাটা থাকে, তোমরা জানো প্রত্যেকটা বর্গক্ষেত্র। এবার দেখো, এটা শূন্যের দাগ অর্থাৎ মূল বিন্দু। এবার এটাকে 10 ডিগ্রি ধরা হয়েছে তাপমাত্রা, এটাকে 20 ডিগ্রি তাপমাত্রা, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি এরকম করে দেখানো আছে। উপর দিকে ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা,
এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, 30, 40, 50। ঠিক আছে, এবার এখানে লেখচিত্রটা কি? লেখচিত্রটা হচ্ছে এই যে লাল কালিতে যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে দ্রাব্যতা লেখচিত্র। এই যেটা, এটা কার? সোডিয়াম সালফেটে। ভীষণ সুন্দর একটা লেখচিত্র। লেখচিত্রের চরিত্র দেখে কি বুঝতে পারছো? দেখো, 0 ডিগ্রি তাপমাত্রায় এখানে মোটামুটি 5 গ্রাম বিশুদ্ধ গ্লোবাল লবণ কিন্তু জলের মধ্যে গুলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে, অর্থাৎ দ্রাব্যতা 5। এখানে যখন 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তখন কিন্তু দ্রাব্যতা কত? প্রায় 11, 10-এর উপরে 11। ঠিক আছে, ওই অক্ষ বরাবর। এবার দেখো, যখন উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কিন্তু দ্রাব্যতা বেড়ে কত হয়েছে? 20, 21-এর কাছাকাছি চলে গেছে। দেখো, এই বরাবর 20-র দাগ, 21-এর কাছাকাছি। 20 ডিগ্রি সেন্টিগ্রেডে 21। আবার দেখো, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে দ্রাব্যতা কিন্তু 40। ঠিক আছে, দেখো মোটামুটি 32 ডিগ্রি সেন্টিগ্রেডে দ্রাব্যতা সবচেয়ে বেশি, কত? 50। দেখতে পাচ্ছ? আবার 32 থেকে মোটামুটি 40 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু নেমে গেছে, মোটামুটি 48 বা 47 হয়ে গেছে। তারপরে আরও উষ্ণতা বাড়ালে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু দ্রাব্যতা কত? আর একটু কম। এরকম করতে করতে ধীরে ধীরে কমে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 30 ডিগ্রি 32 ডিগ্রি পর্যন্ত দ্রাব্যতা কিন্তু বাড়ছে, এইরকম করে বাড়ছে। এটাকে লেখচিত্রের সাহায্যে দেখানো হচ্ছে। 32-এর পর থেকে কিন্তু দ্রাব্যতা ধীরে 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 কমে প্রায় 40-এর কাছাকাছি চলে আসছে। এটাই হচ্ছে একটা দ্রাব্যতা লেখ। তাহলে দ্রাব্যতা লেখ কি? আশা করি ব্যাখ্যা করে বোঝাতে পারলাম। আশা করি তোমরাও বুঝতে পারলে দ্রাব্যতা লেখ বিষয়টা কি। ঠিক আছে, নেক্সটে দেখো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা কি বলছে? গ্লোবাল লবণের দ্রাব্যতা উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের সাহায্যে দেখাতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। গ্লোবাল লবণ বা সোডিয়াম সালফেট, ঠিক আছে, এর দ্রাব্যতা উষ্ণতার সাথে কিভাবে পরিবর্তিত হয় সেটা আমাদের দেখাতে হবে, অর্থাৎ দ্রাব্যতা লেখচিত্র আঁকতে হবে, সেটা থেকে আমাদের ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এসো আমরা ব্যাখ্যা করি। দেখো, এই যে তুমি লেখচিত্রটা দেখতে পাচ্ছ এখন, এটাই হচ্ছে গ্লোবাল লবণের দ্রাব্যতা লেখচিত্র। ঠিক আছে, দ্রাব্যতা লেখচিত্র সম্বন্ধে তোমাকে একটু আগেই বললাম যে এক্স অক্ষ বরাবর এটাকে উষ্ণতা নেওয়া হচ্ছে, আর ওয়াই অক্ষ বরাবর নেওয়া হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, এবার এখানে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি করে এরকম 90 ডিগ্রি, 100 ডিগ্রি আছে। আর দ্রাব্যতা 10, 20, 30 করে এইদিকে দেখানো হচ্ছে দ্রাব্যতা। জলের মধ্যে দ্রাব্যতা এটা দেখানো আছে। গ্লোবাল লবণ মানে সোডিয়াম সালফেট। ঠিক আছে, গ্লোবাল লবণের সংকেতটা কি? Na। গ্লোবাল লবণের সংকেতটা হচ্ছে Na2SO4 10 অণু জল। এটা হচ্ছে গ্লোবাল লবণের সংকেত। ঠিক আছে, Na2SO4 10 অণু জল, এটা হচ্ছে গ্লোবাল লবণের আণবিক সংকেত। সেই গ্লোবাল লবণের দ্রাব্যতা লেখ দেখতে পাচ্ছ। লেখচিত্রটার কীরকম দেখো, উষ্ণতা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 30-এর থেকে একটু বেশি হলে তখন দ্রাব্যতা ধীরে ধীরে বাড়তে বাড়তে এখানে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডে দ্রাব্যতা সবচেয়ে বেশি। দ্রাব্যতা কত? এর দ্রাব্যতা প্রায় 50। ঠিক আছে, এবার তারপরে যখন উষ্ণতা বাড়ানো হচ্ছে তখন কিন্তু দ্রাব্যতা ধীরে ধীরে কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা এই কমে যাওয়ার ব্যাপারটা কি করে হয়? এটা না, শোধক সোডিয়াম সালফেট অর্থাৎ গ্লোবাল লবণ, সেই গ্লোবাল লবণের মধ্যে কি হয় না, 10 অণু জল থাকে। ঠিক আছে, এই যে সংকেত দেখতে পাচ্ছ, সোডিয়াম সালফেট 10 অণু জল। এই 10 অণু যে জল আছে H2O
এই জলকে যখনই থাকে তখন আমরা তাকে বলি শোধক সোডিয়াম সালফেট, এ আণবিক জল হিসাবে থাকে। ঠিক আছে, সে গ্লোবাল লবণের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে 30.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দ্রুত বাড়তে থাকে। দেখো উষ্ণতা বাড়ছে মানে কি, দ্রুত দ্রাব্যতা কিন্তু বাড়ছে। ঠিক আছে, এবার এর থেকে যদি বেশি উষ্ণতায় চলে যাও, 32.4 থেকে যদি বেশি উষ্ণতায় চলে যাও, তাহলে দ্রাব্যতা কিন্তু ধীরে 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 এবার কমতে থাকবে। ঠিক আছে, কেন হয় এরকম না, উষ্ণতা বাড়ালে শোধক সোডিয়াম সালফেট 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন বেশি হবে, তখন শোধক সোডিয়াম সালফেটের দিয়ে অনার্দ্র সোডিয়াম সালফেটে পরিণত হবে, অর্থাৎ জল কিন্তু বেরিয়ে যাবে। আণবিক যে জল, এই জলটা বেরিয়ে যাবে বলে আর কিন্তু ওই দ্রুত বাড়বে না, ধীরে 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 কিন্তু কমতে থাকবে এবার। ঠিক আছে, কেলাস জল বেরিয়ে যায় বলে ধীরে ধীরে কমতে থাকে। তাহলে এর উত্তরটা তোমরা এইভাবে লিখে নিও। দেখো এখান থেকে তোমরা উত্তরটা লিখে নাও। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, জলে পটাশিয়াম নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা লেখো আঁকো। লেখো থেকে উষ্ণতা পরিবর্তনে এদের দ্রাব্যতায় কীরূপ পরিবর্তন হয় সেটা আলোচনা করো। ঠিক আছে, তাহলে আমরা এই আলোচনাটা আমরা করছি। দেখো জলের মধ্যে পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ KNO3 এবং সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ আমাদের যে খাদ্য লবণ, সেটা জলের মধ্যে যে দ্রাব্যতা, সেই দ্রাব্যতার চরিত্রটা বুঝতে পারি। এক্ষেত্রে আমাদের যে KNO3 অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট, এইটা মোটামুটি 56 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দ্রুত বৃদ্ধি পায় এটা। ঠিক আছে, আরও বেশি তো ধীরে 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 কিন্তু না, এটা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এর কিন্তু দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পায়। দেখবে এরকম করে একটা কার্ভ দেখতে পাবে, আমি যখন তোমাদের ছবিতে দেখাবো তখন বুঝতে পারবে। কিন্তু আমাদের যে খাদ্য লবণ, সেই খাদ্য লবণের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু দ্রাব্যতা সেরকম পরিবর্তন খুব কম হয়, সামান্য একটু বৃদ্ধি পায়। ফলে এটা এক্স অক্ষের প্রায় সমান্তরাল একটা রেখা তুমি দেখতে পাবে। ঠিক আছে, তো আমি যদি ছবির মাধ্যমে তোমাদের দেখাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তাহলে চলো ছবির মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি এবং উত্তরটা কী হবে সেটাও বলে দিচ্ছি। চলো, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ দুটো লেখচিত্র একসাথে দেখানো আছে, একটা লাল কালিতে আর একটা সামান্য ডিপ লাল কালি আর একটা একটু হালকা লাল কালিতে দেখানো আছে। দেখো এই যে লেখচিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে KNO3 লেখচিত্র। এখান থেকে স্টার্ট হয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে 20, এবার দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা প্রায় 35, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা কত হয়েছে, প্রায় 45, এরকম করে বাড়ছে। দেখো 40 ডিগ্রি সেন্টিগ্রেডে কত, প্রায় 65-র কাছাকাছি। 50 ডিগ্রি সেন্টিগ্রেডে কত, প্রায় দেখো এই যে এই বরাবর যদি দেখা যায় 85। তাহলে তুমি দেখতে পাচ্ছ উষ্ণতা যদি ধীরে ধীরে বাড়ানো যায়, 10, 20, 30, 40, 50 এরকম করে বাড়ানো যায়, তাহলে দ্রাব্যতা কিন্তু 10-এ হচ্ছে 21-এর কাছাকাছি, 20-তে আসছে হচ্ছে প্রায় 32-এর কাছাকাছি, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে আসছে 45 বা 47-এর কাছাকাছি, 50 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু আসছে দেখো 85 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। অর্থাৎ দ্রাব্যতা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, ফলে অনেকটা উঁচু হচ্ছে লেখচিত্রটা। দেখতে পাচ্ছ এই লাল কালির দাগটা, এটাই লেখচিত্র অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। কিন্তু
এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, এই যে KNO3 দ্রাব্যতা লেখো। কিন্তু তুমি যদি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো, এই যে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা লেখো, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে মোটামুটি 10 ডিগ্রি সেন্টিগ্রেডে 36 থেকে সামান্য একটু বেশি, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে সামান্য একটু বেশি, এইরকম করে বাড়তে বাড়তে যখন 90 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তখন কি হচ্ছে, তখন প্রায় 40-এর কাছে যাচ্ছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু দ্রাব্যতা কত হচ্ছে, 40 হচ্ছে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের দ্রাব্যতা হচ্ছে 36 আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডের দ্রাব্যতা হচ্ছে 40, অর্থাৎ দ্রাব্যতা খুব কম বাড়ছে। দেখো লেখচিত্রটা কিন্তু এরকম হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড NaCl এর ক্ষেত্রে দ্রাব্যতা বৃদ্ধি প্রায় নগণ্য, কিন্তু KNO3 ক্ষেত্রে দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়। এটাই আমাদের দেখানো হলো, ঠিক আছে। এখান থেকে তোমরা উত্তরটাও দেখতে পাচ্ছ, তোমরা উত্তরটাও দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা আলোচনা করছি তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব উল্লেখ করতে হবে। তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব। আচ্ছা দেখো, কোনো তরল পদার্থের মধ্যে যখন কোনো দ্রাবকে দ্রবীভূত করবে, সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে উষ্ণতা বাড়লে তরলের মধ্যে দ্রাব্যতাও কিন্তু বৃদ্ধি পায়, ঠিক আছে। এটা আমরা গ্লোবাল লবণের ক্ষেত্রে দেখলাম, খাদ্য লবণের ক্ষেত্রেও দেখলাম যে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত কী হয়, দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাহলে উষ্ণতা বাড়ালে কোনো গ্যাসের মধ্যেও কিন্তু দ্রাব্যতা বেড়ে যেতে পারে, ঠিক আছে, আবার কমে যেতেও পারে। তো এক্ষেত্রে আমরা যেটা আলোচনা করছি যে তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব। তো সাধারণত এক্ষেত্রে একটু উল্টো ঘটনা তুমি দেখতে পাবে যে উষ্ণতা যদি বাড়ে তাহলে দ্রাব্যতা কিন্তু কমে যায়। এক্ষেত্রে কি হয়, কমে যায়, বাড়ছে না, কমে যাচ্ছে। আর উষ্ণতা কমালে গ্যাসের দ্রাব্যতা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, যে উষ্ণতা বাড়ালে তরলের মধ্যে গ্যাস দ্রবীভূত হওয়ার ক্ষমতা কি হয়, কমে যায়, অর্থাৎ দ্রাব্যতা কমে যায়। এবং উষ্ণতা কমলে দ্রাব্যতা কিন্তু বেড়ে যায়। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, কার্বন ডাইঅক্সাইড জলে দ্রাব্য। সাধারণ উষ্ণতায় কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হতে পারে। সাধারণ উষ্ণতায় কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়। সেই জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণকে তুমি যদি এবার গরম করতে থাকো, অর্থাৎ দ্রবণটিকে যদি ফোটাতে শুরু করো, তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে। অর্থাৎ দ্রাব্যতা কমবে বলেই কিন্তু জল থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে উষ্ণতা বাড়লেও কিন্তু দ্রাব্যতা কমে যাচ্ছে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড কি গ্যাস, তো তার মানে তরলের মধ্যে দ্রাব্যতা উষ্ণতা বাড়লে দ্রাব্যতা তরলের মধ্যে গ্যাসের ক্ষেত্রে দ্রাব্যতা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, কোনো তরলের গ্যাসের দ্রাব্যতার উপর চাপের প্রভাবটা কী। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, চাপের প্রভাবটা কী। তো চাপের প্রভাব সাধারণত দেখা যায় যে চাপ বাড়লে তরলের মধ্যে দ্রাব্যতা বেড়ে যায় এবং চাপ কমলে দ্রাব্যতা কমে যায়, ঠিক আছে। চাপ প্রয়োগ করে অতিরিক্ত চাপে কার্বন ডাইঅক্সাইডকে জলের মধ্যে দ্রবীভূত করতে পারবে। আবার চাপকে তুমি যদি তুলে নাও তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু জল থেকে বেরিয়ে যাবে। তার মানে চাপ প্রয়োগ করলে দ্রাব্যতা বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি খোলার আগে বোতলটিকে ঠান্ডা কেন করা হয়। লাইকার অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে আমরা লাইকার অ্যামোনিয়া বলি। জলের মধ্যে যখন অ্যামোনিয়া দ্রবীভূত থাকে, অ্যামোনিয়া মানে NH3 একটা গ্যাস, সেই গ্যাস জলে দ্রবীভূত হয়ে লাইকার অ্যামোনিয়া তৈরি করে। তো উষ্ণতা বৃদ্ধির
ফলে দ্রাব্যতা কমে যায়, অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যায়। ঠিক আছে, এবার যেহেতু উষ্ণতা বৃদ্ধি, বেশি উষ্ণতায় দ্রাব্যতা কমে যায়, তাহলে আমাদের রুমের টেম্পারেচার অর্থাৎ ঘরের তাপমাত্রায় কিন্তু দ্রবীভূত অ্যামোনিয়া অর্থাৎ লাইকার অ্যামোনিয়ার বোতলের ছিপি যদি খোলা যায়, তাহলে সেখান থেকে কিন্তু প্রচণ্ড ফোয়ারার আকারে কিন্তু জল বেরোতে থাকবে, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যেতে থাকবে। ঠিক আছে, জল দ্রবীভূত অ্যামোনিয়া কিন্তু জল থেকে বেরিয়ে যেতে থাকবে, যেমনটি হয় সোডা ওয়াটারের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যখন স্প্রাইট বা থামস আপ এগুলোকে যখন ঝাঁকিয়ে বেশি উষ্ণতায় যখন ছিপিটাকে আমরা খুলি, তখন কি একটা ফোয়ারার মতো তৈরি হয় না, তাই তো? তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় বলেই তো ফোয়ারা তৈরি হয়। ঠিক সেরকম অ্যামোনিয়ার, লাইকার অ্যামোনিয়া অর্থাৎ দ্রবীভূত অ্যামোনিয়া, যাকে আমরা লাইকার অ্যামোনিয়া বলছি, সেই অ্যামোনিয়ার বোতলকেও যদি আমরা খুলি, তাহলে কিন্তু প্রচণ্ড বেগে কিন্তু তোমার মুখ দিয়ে কিন্তু ফোয়ারার আকারে বেরিয়ে যেতে থাকবে। ঠিক আছে, জলে দ্রবীভূত গ্যাস, যেহেতু উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে যাচ্ছে, ওই জন্য লাইকার অ্যামোনিয়া কী করা হচ্ছে, একদম ঠান্ডা করা হচ্ছে। বোতলটাকে ঠান্ডা করা হবে, ঠান্ডা করলে দ্রাব্যতা কী হবে, কমে যাবে, তাই না? ঠান্ডা করলে কী হবে, দ্রাব্যতা বেড়ে যাবে, দ্রাব্যতা বেড়ে যাবে। ফলে কী হবে, বোতলটাকে ঠান্ডা করার পর তুমি যদি ছিপিটা খোলো, তখন কিন্তু বোতলের ছিপি ঘটলেও কিন্তু দুর্ঘটনা ঘটবে না, অর্থাৎ এরকম ফোয়ারার মতো কিন্তু অ্যামোনিয়া গ্যাস বেরোবে না। আর অ্যামোনিয়া গ্যাস কিন্তু চোখে মুখে পড়লে চোখের কিন্তু ক্ষতি করতে পারে। ঠিক আছে, ওই জন্য ছিপিটাকে খোলার আগে কিন্তু কী করা হয়, বোতলটাকে ঠান্ডা করে নেওয়া হয়। নেক্সট এবং আজকের দিনে লাস্ট কোশ্চেন হচ্ছে, সোডা ওয়াটারের বোতল খুললে ফেনা উৎপন্ন হয় কেন? যেটা আমরা অলরেডি কয়েকবার আলোচনা করেছি। সোডা ওয়াটার মানে হচ্ছে স্প্রাইট, থামস আপ, পেপসি এগুলো। তো আমরা দেখেছি যে একটু ঝাঁকিয়ে সোডা ওয়াটারের অর্থাৎ স্প্রাইট বা পেপসি, এদেরকে আমরা সোডা ওয়াটার বলছি, এদের বোতলের সিপি যদি আমরা খুলে দিই, তাহলে দেখব যে এটা ফোয়ারা আকারে কিন্তু ফেনা তৈরি হবে এবং বোতল থেকে কিন্তু ফেনা বেরিয়ে আসবে। এটা কেন হয় না, চাপ বৃদ্ধিতে তরলের দ্রাব্যতা কিন্তু বৃদ্ধি পায়। প্রচণ্ড চাপে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ঢোকানো থাকে সেই বোতলের মধ্যে। এবার যখন সিপি করা হচ্ছে, তখন চাপটা মুক্ত হচ্ছে। চাপ মুক্ত হলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডে দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে, ফলে কিন্তু আর সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেরিয়ে যাওয়ার প্রবণতা কমে যাবে। ওই জন্য কিন্তু ফেনাও তৈরি হবে না। তাহলে উত্তরে কী বলা যেতে পারে, চাপ বৃদ্ধিতে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা বৃদ্ধি পায়। সোডা ওয়াটারের বোতলে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে। বোতলের ছিপি করলে চাপ কমে যায়, ফলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা কমে যায়, ফলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড ফেনা আকারে বেরিয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে আজকের টপিকটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্রাব্যতা সম্বন্ধে আমাদের যে টপিক ছিল দ্রবণের সেকেন্ড ভিডিও আমরা এখানে কমপ্লিট করছি। তোমরা ভালো থাকো, নিয়মিত ক্লাসগুলো করো, তাহলে দেখবে তোমরা বিষয়গুলো ধীরে ধীরে বুঝতে পারবে। আর হ্যাঁ, ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই তোমরা বইটাকে পড়বে, বইটা পড়বে, তারপর যেটা বুঝতে পারবে না সেটা আবার ভিডিও দেখবে, আবার বইটাকে পড়বে। তারপরেও যদি অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেটা আবার আলোচনা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে, গুড বাই।